আসলে এটা হয়তো সবার কাছে একটু অবিশ্বাস্য মনে হবে, কিন্তু বাংলাদেশ থেকে আমি যখন আসছি তখন 1 লক্ষ টাকা খরচা প্লেন ফেয়ার সহ। সবাই চায় লাইফটা একটু আপডেট করার জন্য। তো আমি লিথুয়ানিয়াতে আসছি যেন লাইফটা আরেকটু আপডেট হয়। ইউরোপে আসার পরে যে স্ট্রাগলটা, কারণ ইউরোপে আসলে সবার জীবন একদম যে ফুলের বাগান হয়ে যাবে তখন কারো কারো অনেক কষ্টের মধ্যে দিয়ে যাইতে হয়। যখন ইন্টারভিউ নেয় আমাকে বলা হয়েছিল যে আমাকে যা করতে বলা হবে সেটা 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে। 10 মিনিট মানে 10 মিনিট, 10 মিনিট মানে 10 মিনিট, 5 সেকেন্ড না, মানে 5 সেকেন্ডও ওভার হয়ে যাবে না। যদি হয় তাহলে আমার ফেল হিসেবে গণ্য করা হবে। আমি প্রায় 6 থেকে 7 মাস অপেক্ষার অতিবাহিত হওয়ার পরে আমার কাছে লিথুয়ানিয়া ইমিগ্রেশন থেকে একটা ইমেল আসে। সেই ইমেলে লেখা ছিল যে আমাকে 3 বছরের জন্য পুরো সেনজেন এরিয়াতে ব্যান করা হয়েছে, যেটাকে সিজ অ্যালার্ট বলে। সেই ইন্টারভিউতে আমার ফেল করানো হয় 2টা ভুল দিয়ে। একটা হচ্ছে আমার টাইম ওভার হয়ে গেছিল, এটা একটা ভুল ছিল। আর দ্বিতীয় ভুলটা ছিল আমি যখন গাড়ি রিভার্স করি তখন একটা সেফটি পিনে টায়ার টাচ হয়ে গেছে। বাংলাদেশে যারা ইউরোপে আসার স্বপ্ন দেখতেছে তারা অবশ্যই যে কোনো একটা স্কিল, সেটা যদি মানে মুচির কাজও হয়, মানে জুতা সেলাই করা যায় মুচির কাজও হয়, আমার মানে বলার অর্থ এটাই, যে কোনো একটা স্কিল আপনারা একটা সময় একটা জায়গায় নিয়ে পৌঁছে দিবে। সিজ অ্যালার্টের একটা নিয়ম আছে, আপনার যেই দেশ থেকে আপনার সিজ, আপনার কেবল ওই দেশের অথরিটি আপনার সিজ রিমুভ করতে পারে, অন্য দেশের অথরিটি সেটা পারবে না। যারা বর্তমানে ইউরোপে অবস্থান করতেছে বিভিন্ন দেশে, আর যারা ইউরোপে আসার জন্য প্রসেস করতেছে, এদের সবার জন্য একটা মেসেজ, সেটা হলো কোনো কারণে আপনার নামটা যেন সিজ অ্যালার্টের মধ্যে না আসে। এখন বর্তমানে যখন চেক হয় সরকারের যে লেটারটা, সেটা আমি দেখাই, দেখানোর পরে ওরা ওদের মধ্যে চেক করে, তারপরে কিছুক্ষণ পর আবার চলে যেতে পারে। ওই যে লেটারটা, বর্ডার গার্ডের যে লেটারটা, ওইটা একমাত্র মানে লিগ্যাল স্ট্যাটাস, আর যাই কিছু বলে। শিমুল ভাই, আপনার সাথে আমার কথা হয়েছিল এর আগে 6-7 মাস আগে। জি তখন আপনি আপনার আনুষঙ্গিক যে পরিস্থিতি সবকিছু আমাদের সাথে শেয়ার করছিলেন। আজকে যেহেতু ভিডিওটা আশা করতেছি অনেকেই দেখবে, অনেক বাংলাদেশি দেখবে, এবং আমি আপনার যে স্টোরিটা থেকে অনেক কিছু শেখার আছে। আপনি কিভাবে নিজে নিজে চেষ্টা করে দুবাই থেকে একা একা আসছেন কোনো এজেন্সির হেল্প ছাড়া। জি সো এটা একটু আমাদেরকে বলবেন, প্লাস আপনার পরিচয় একটু দিবেন, কিভাবে আপনার ইউরোপের জার্নিটা শুরু হলো সেটা একটু সংক্ষেপে আমাদেরকে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি একজন প্রফেশনাল ট্রাক ড্রাইভার। দুবাইতে দীর্ঘ 16 বছর আমি কাজ করছি, 2008 থেকে 2026 পর্যন্ত, সরি 2024 পর্যন্ত হিসাব করে সম্ভবত ইউরোপে আসার আগ পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ। তো 2024 সালে আমি ইউরোপে আসি, নিজে নিজে আবেদন করে আসি। আমি যখন আসি তখন লিথুয়ানিয়া আসছিলাম। লিথুয়ানিয়া থেকে এখন বর্তমানে পোল্যান্ডে অবস্থান করতেছি, এবং একটা ছোট্ট একটা ট্রান্সপোর্ট কোম্পানিতে আপাতত একজন ট্রাক ড্রাইভার হিসেবে কর্মরত আছি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা বাংলাদেশি, আমরা যে গতানুগতিক ট্রাক ড্রাইভার দেখি, সেটার তুলনায় পোল্যান্ডে বা ইউরোপে, বা আপনি যদি আরও পশ্চিমে যান, ইউএসএ কানাডাতে যান, এদের জীবনটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা কিন্তু একটা খুবই হাইলি কোয়ালিফাইড স্কিল, যেটা সবার হয় না, সবার থাকে না, আমার নিজেরও নাই। সো এই স্কিলটার মূল্যায়ন কিন্তু তারা এখানে অন্যভাবে করে, তাদের বেতন সবকিছু পারিবারিক সেবা সব কিছু মিলে কিন্তু অনেক ভালো হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে তুলনা করলে এটা কিন্তু ভালো। সত্য। লিথুনিয়াতে কেন আসলেন, আর দুবাই থেকে প্রসেস কীভাবে করলেন, এটা একটু আমাদেরকে বলবেন। আপনার কত টাকা খরচ হয়েছে এটা একটু আমাদেরকে বলবেন। হ্যাঁ, লিথুয়ানিয়াতে আসছি। আমি যখন দুবাইতে ছিলাম তখন আমি মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমার ইনকাম ছিল একজন ট্রাক ড্রাইভার হিসেবে। কিন্তু লাইফ তো আসলে সবাই চায় লাইফটা একটু আপডেট করার জন্য। তো আমি এই লিথুয়ানিয়াতে আসছি যেন আরেকটু লাইফটা আরেকটু আপডেট হয়। তো পরবর্তীতে আমি নিজে নিজে ট্রাই করে আমি লিথুয়ানিয়া আসছি। আপনার কত টাকা খরচ হয়েছে ও আনুষঙ্গিক মিলে? আচ্ছা, তো আমরা যখন এজেন্টের মাধ্যমে আসতে চাই আমাদের একটা হিউজ অ্যামাউন্ট খরচ হয়, কিন্তু যখন আমরা নিজে নিজে ট্রাই করি, নিজে নিজে চেষ্টা করি সব প্রসেসে, টাকাটা মানে অনেক কম খরচ হয়, নাম মূল্যে কিছু নেই। যেমন ধরেন ডকুমেন্টের প্রিন্ট করা, সেন্ড করা, খরচ বলতে এইটুকুই। ডিএচএল এর খরচ, আর হ্যাঁ, হ্যাঁ, ভিসা exactly। প্রসেসিং এর যে ফি, হ্যাঁ, এগুলাই তো। এটা একটা একদম আহামরি কোনো খরচ না।
আপনার কত টাকা খরচ হচ্ছে আনুমানিক বাংলাদেশি টাকায়? 1 লাখ টাকা বা আশেপাশে? আসলে এটা আহ, হয়তো সবার কাছে একটু অবিশ্বাস্য মনে হবে, কিন্তু বাংলাদেশি টাকা আমি যখন আসছি তখন 1 লক্ষ টাকাও খরচ হয় না বাংলাদেশি টাকায়। প্লেন ফেয়ার সহ? জি জি, প্লেন ফেয়ার সহ। তো মানে মানে আমি প্লাস মাইনাস করলে 1 লাখ টাকা ক্রস করে নাই এর ভিতরে। এর ভিতরে মানে 90,000 থেকে 1 লাখ টাকা এর মধ্যে জি হয়ে জি গেছে। এটা কিন্তু আসলে আমাদের বিশেষ করে বাংলাদেশে যারা আমরা আসতে চাই, বিভিন্ন এজেন্সির থ্রুতে আসতে চাই, এটা কিন্তু খুবই ইউনিক একটা ইনফরমেশন। কারণ আমি এত অল্প টাকায় কখনো কেউ আসছে এটা আমি কখনো শুনি নাই। আমি নিজে 2014-তে পোল্যান্ডে আসছি। আমার মনে আছে আমি 82,000 টাকা দিয়ে প্লেনের টিকিট কাটছি শুধু। মানে দিল্লি যাওয়া খরচ সেটা বাদ, ওই হিসাব বাদ, শুধু প্লেনের টিকিটই খরচ হচ্ছে আমার 82,000 টাকা। আমার এটা মনে আছে। আসলে জেনুইন করা যেগুলাই, বাকি যে এক্সট্রা যে আপনারা যে শুনেন যে 10 লাখ 15 লাখ 20 লাখ, এই টাকাটা মধ্যবর্তী কোনো লোক এটার বেনিফিশিয়ারি। তো আমরা- ইউরোপে আসার জেনুইন খরচ এই। আমি কারণ আমরা তো শুনতে পাই অনেকে 15 লাখ টাকা, 20 লাখ টাকা, বাই 23 দ্য লাখ ওয়ে, টাকা, আমি 25 লাখ আমি টাকা। সরি আপনাকে থামাইছি। এই কথা শোনার পর হয়তো অনেক এজেন্সি আপনার পিছনে লেগেছে যে আপনি এইসব আমি তথ্য কেন। ভিসা নিয়ে কোনো কাজ করি না। না না, অনেক এজেন্সিরা বলবে যে আমরা আমরা আমাদের ক্লায়েন্ট থেকে 10 লাখ 15 লাখ টাকা নেই, আপনি বিরুদ্ধে এসে কারে নিয়ে আসছেন, হয়তো আপনার আমাদের ব্যবসার লস এটা। তখন আপনার আপনার বিরুদ্ধে যাবে, আপনার শত্রু হয়ে যাবে। বাংলাদেশের মানুষ এখন আর অত বোকা নাই। মানুষজন একটু সার্চ করলে এই তথ্যগুলো পাওয়া যায়। আর হ্যাঁ, এজেন্সি যেটা কাজ করবে তাদের হয়তো একটা পারিশ্রমিক আছে, ফি আছে। এটা এখন আপনারা কিভাবে নেগোশিয়েট করবেন সেটা তো সম্পূর্ণ তার, সেটার উপর ডিপেন্ড করে আপনাদের খরচ হবে। জি। যাই হোক, এই প্রসঙ্গে আমরা যাব না, আমরা আপনার জীবন নিয়ে শুনতে চাই। তো লিথুয়ানিয়াতে কবে আসছেন এবং লিথুয়ানিয়াতে আসার যে ঘটনাটা এটা একটু আমাদের শেয়ার করবেন। মানুষের জানা উচিত কিভাবে তাদের যাত্রা শুরু করা উচিত, যারা আসতে চায় চেষ্টা করবেন। জি, আমি লিথুয়ানিয়াতে আসছি 2024 সালের মার্চ মাসে। লিথুয়ানিয়াতে আসার প্রসেসটা ছিল এরকম যে আসলে ওখানে কোনো রকেট সায়েন্স না, আপনার হাতে ফোন আছে এবং আপনার স্কিল অনুযায়ী আপনার কাজের আবেদন করবেন। যেমন আমি যদি আমার কথা বলি, আমার স্কিল কি, আমি একজন ড্রাইভার, একজন ট্রাক ড্রাইভার। তো আমার জব ফিল্ডটা কোথায় হবে? অবশ্যই ট্রান্সপোর্ট কোম্পানিতে। তো আমি যেটা করব, গুগলে গিয়ে সিম্পলি সার্চ করছি ট্রান্সপোর্ট কোম্পানি লিথুয়ানিয়া। তো আমি গয়না রাখি না যে কতগুলো কোম্পানিতে আমি আবেদন করছি, কিন্তু অনেকগুলো কোম্পানিতে আবেদন করছি। তার মধ্যে একটা কোম্পানি আমার সাথে যোগাযোগ করে এবং প্রাথমিক একটা ইন্টারভিউ হয় ফোনের মাধ্যমে। তো ওই ইন্টারভিউতেই, যেহেতু ইউরোপে একটা বিষয় আপনি হয়তো জানা থাকবেন যে প্রত্যেকটা মানুষই যে অবস্থানে থাকে সেই অবস্থানে ওর দক্ষতা থাকে। তো এমন না যে আপনি পড়াশোনা করছেন কৃষি নিয়ে, আপনারা বসায় দিচ্ছে ট্রান্সপোর্টে বা আপনারা বসায় দিচ্ছে অন্য কোনো সেক্টরে। তো যারা ওই কোম্পানি থেকে আমার ফোন করছে তাদের অলরেডি জ্ঞান আছে যে আমি যে লোকটার সাথে কথা বলবো, এই লোকটার কি কি প্রশ্ন করলে আচ্ছা, ও যদি উত্তর দিতে পারে তো বুঝতে পারো যে না, এই লাইনের লোক। তো আমার এইভাবেই প্রশ্ন করছে যে আমার কাজের রিলেটেড, যে কি ধরনের গাড়ি চালাই, কোন ব্র্যান্ডের গাড়ি চালাই, আমার যদি রাস্তার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমি কি ওই পর্যন্ত আমার কি করতে হবে। হ্যাঁ, তারপরে যখন আমার সাথে কেউ দুর্ব্যবহার করে গাড়ি চালার সময়, ওটা মোটামুটি ট্রান্সপোর্ট লাইনে এই ধরনের কোশ্চেনগুলোই থাকে। তো আমি ওদের প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিতে পারছি বলে মনে হয়েছে আমার, কারণ ওরা আলটিমেটলি ওরা কিন্তু স্যাটিসফাই আমার প্রশ্নের জবাবে। তো তারপরে সব শেষে আমার বললো যে ঠিক আছে, আমরা আপনারা সিলেক্ট করছি, তো আপনার বাকি ডকুমেন্ট যে প্রসেস আমরা সেটা শুরু করব। তো এই জন্য আপনার এই ডকুমেন্টগুলো লাগবে। আপনার এটা যদি আমি বলতে চাই অনেক লম্বা হয়ে যাবে। আপনার কাছে টাকা পয়সা চাইছে তখন? না না না, আমার কাছে কোনো এজেন্সি না, কোম্পানি, সরি। আমার কাছে কোনো টাকা পয়সা চাই না। জি। তো তারপর আহ, আমি আমার পাসপোর্ট কপি দেই, ওদের চাহিদা অনুযায়ী আমার অভিজ্ঞতা সনদ দেই, অভিজ্ঞতা সার্টিফিকেট। তারপর দেই আমার যে স্কিল, সেই স্কিল অনুযায়ী একটা ভিডিও করতে হয় এবং ওই ভিডিওতে ওদের শর্ত অনুযায়ী ভিডিওতে পোজ থাকতে হবে না, থাকা যাবে না, কাট থাকা যাবে না, মানে এডিট করা এডিট করা যাবে র না। ভিডিও দেওয়া লাগবে। র ভিডিও দেওয়া লাগবে। এটা
ওদের চাহিদা ছিল। তো আমি ওদের চাহিদা মতো সবগুলা বিষয় আমি ইয়ে করি, দেই ওদের। দেওয়ার পর ওরা বাকি প্রসেস, যে ইমিগ্রেশনের যে প্রসেসটা, সেই প্রসেসটা ওরা এখান থেকে করে। তো তারপর যখন এখান থেকে মানে লিথুনিয়া থেকে যখন প্রসেস, ইমিগ্রেশন প্রসেস ওরা শেষ করে ফেলে, তখন আমারে ওরা বলে যে আমি দুবাইতে যখন থাকতাম তখন ওই দুবাই বিএফএস এ আমার যাইতে হবে। ওখানে এই এখানে একটা কথা বলে রাখি, লিথুনিয়াতে তখন, এখনকার কথা আমি জানি না, তখন আসা যদি ওয়ার্ক পারমিট নিয়ে কেউ আসে, তাহলে লিথুনিয়া সরকার একটা ভালো ফ্যাসিলিটি দিছিল যে সিধে রেসিডেন্ট কার্ড পারমিট ইস্যু করে দেয়, টিআরপি যেটা অন্যান্য দেশে ভিসা দেয়। কিন্তু পোল্যান্ডে যেমন ভিসা নিয়ে আসা হয়। হ্যাঁ, তো লিথুনিয়া সরকার ওই ওয়ার্ক পারমিট নিয়ে আসলে সিধা রেসিডেন্ট কার্ড দিয়ে দিত। তো ওই রেসিডেন্ট কার্ডের জন্য ফিঙ্গার দেওয়া লাগে। তো ওই ফিঙ্গারের কাজটা আমি দুবাইতে যে বিএফএস গ্লোবাল আছে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিএফএস গ্লোবালে গিয়ে আমি আমার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট জমা দিই এবং ওখানে ফিঙ্গার দিই, এবং একটা সরকারি ফিস আছে, সরকারি ফিস প্লাস ওই বিএফএস গ্লোবালের ফিস, এই অ্যামাউন্ট, একটা অ্যামাউন্ট হয়, ওই অ্যামাউন্টটা জমা দিই। তারপর ওরা আমার একটা সময় দেয়, সেই সময়ের ভিতরে আমার রেসিডেন্ট কার্ড ইস্যু হয়ে চলে আসে। রেসিডেন্ট কার্ড হাতে পাওয়ার পর আমি আমার দুবাইয়ের যে জব ছিল ওইটা আমি ওখান থেকে আমি অ্যাকর্ডিং টু ল যেভাবে ক্যান্সেল করতে হয়, রিজাইন দিতে হয়, এগুলো করে তারপর আমি লিথুনিয়াতে চলে আসি। তো এই ছিল আমার লিথুনিয়াতে আসার কারণে এবং আগের আসার কাহিনী। প্রসেস। বিএফএস অফিসে যে ডেট নিলেন, এখানে ডেট নিতে কোনো টাকা পয়সা খরচ হয়েছে? জি না, এখানে ডেট নিতে টাকা পয়সা খরচ হয় না। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে লিথুনিয়াতে আসছেন, আমি জানি আপনার লিথুনিয়া আসা পর্যন্ত আপনি আমাকে শেয়ার করছেন আপনার স্টোরিটা, এর থেকে আমি জানি যে লিথুনিয়া আসার পর্যন্ত আপনার একটু স্ট্রাগলের মধ্যে যাওয়া লাগে। আপনার স্ট্রাগলটা শুরু হয়েছে বেসিক্যালি লিথুনিয়া আসার পরে। এক্স্যাক্টলি। এখন আমাদেরকে একটু ঘটনাটা শেয়ার করবেন, কিভাবে শুরু হলো এবং কি প্রসেসের মধ্যে চলে গেছেন। বর্তমানে আপনার পোল্যান্ডে আছেন, এখন আপনি, আমি জানি আপনি রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করছেন, ওয়েট করতেছেন, এটা কাজের মধ্যে আছে। আমরা তো যেহেতু এটা আইনি ব্যাপার আমরা ডিটেলসে যাবো না, বাট লিথুনিয়ার যে সিচুয়েশনটা হয়েছিল সেটা একটা আমাদেরকে বলবেন, হয়েছিল আপনার সাথে কিভাবে সেটা ওভারটেক করে আপনি পোল্যান্ডে জয়েন করলেন। ওকে, ধন্যবাদ। আমার স্টোরির এই পার্টটা আমার মনে হয় কারোরই স্কিপ করা উচিত না, মনোযোগ দিয়ে শোনা উচিত। কারণ এই পার্টটাতে আমি ইউরোপে আসার পরের যে স্ট্রাগলটা, কারণ ইউরোপে আসলে সবার জীবন একদম যে মানে ফুলের বাগান হয়েছে ব্যাপারটা এরকম না। কারো কারো অনেক কষ্টের মধ্যে দিয়ে যাইতে হয়, তার মধ্যে আমি একজন। তো এই পার্টটা আসলে কেউ যেন স্কিপ না করে, আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে এটা আমার। তো বিষয় হচ্ছে, আমি যখন লিথুনিয়াতে ল্যান্ড করি, ল্যান্ড করার পরেই আমি আমার দায়িত্ব মনে করে আমি ওই কোম্পানিরা জানাই যে আমি লিথুনিয়াতে ল্যান্ড করছি। তো লিথুনিয়ার কোম্পানির তরফ থেকে আমারে বললো যে লিথুনিয়াতে আপনাকে স্বাগত, কালকে সকালে আমাদের অফিসে আসেন, আপনার ইন্টারভিউ। তো এই ইন্টারভিউটা হবে এটা আমি আগে থেকে জানতাম, কিন্তু কখন হবে সেটা জানতাম না। তো আমি যখন দুবাই থেকে আসি, আপনি হয়তো জানবেন যে দুবাই কিংবা বাংলাদেশ থেকে যখন ইউরোপে আপনি ট্রাভেল করবেন, ট্রাভেলটা কিন্তু এরকম না মধ্যপ্রাচ্যের মতো 4-5 ঘন্টা। এটা আপনি ওই প্রথমে বাংলাদেশ বা দুবাই থেকে আসবেন মাঝখানে কোনো একটা দেশে, ওখানে ট্রানজিট করে, কিন্তু ওই প্লাস মাইনাস করে ওই আপনার ট্রাভেলটা প্রায় 14 থেকে 15 ঘন্টা হয়ে যায়। আর 14 থেকে 15 ঘন্টা ট্রাভেল করার পরে একটা মানুষের শারীরিকভাবে মানসিকভাবে দুভাবেই ক্লান্তি থাকে। তারপরে আর আপনি মার্চের কথা বললেন, হ্যাঁ তখন তো ঠান্ডাও ছিল। হ্যাঁ, আমি আসছি আবুধাবি, দুবাই থেকে, সরি আবুধাবি থেকে, আবুধাবি ইউএর একটা। হ্যাঁ, তো এখন আমি যদি ইউএর এয়ারপোর্টে আমি যদি মানে মাইনাস টেম্পারেচারের জ্যাকেট পরে ঘুরি, সবাই আমার পাগল বলবে, মার্চে একটা যে আবহাওয়া। তো আমি আমার ওই ঠান্ডার কাপড় লাগেজে ভরে রাখছিলাম। এখানে যখন আমি লিথুনিয়া থেকে এসে নামি, আমি আন্দাজও করতে পারি নাই যে লিথুনিয়ার ওয়েদার এত ঠান্ডা ছিল। লিথুনিয়া না, পুরো ইউরোপের ওয়েদার এতটা ঠান্ডা, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। তো এই ঠান্ডা লাগার কারণে আমি আরো একটু অসুস্থ হয়ে পড়ি। যাই হোক, তো আমারে যখন বললো যে আপনি কালকে সকালে চলে আসেন ইন্টারভিউ দেওয়ার জন্য,
আমি বললাম যে দেখেন না, আমি ওদের রিকোয়েস্টের শুরুই বললাম যে প্লিজ আমার যদি 2-3 দিন সময় দেওয়া যায়, কারণ আমি একটা লম্বা জার্নি করে আসছি, আর তোমার দেশে আমি আসছি এখন সন্ধ্যা, আমি তোমার দেশটা ভালো করে দেখিও নাই যে এখানে আসলে কিভাবে সব কিছু মানে ঠিক কাজ করে। তো উনি বললো যে ঠিক আছে, আমি তোমার আধা ঘন্টা পরে মেসেজ করবো। তো ঠিক আধা ঘন্টা পরে আমার মেসেজ করে বললো যে না, আমি আমার ম্যানেজারের সাথে কথা বলছি, উনি রাজি হয় নাই, আপনাকে কালকে সকালবেলা আসতে হবে ইন্টারভিউর জন্য। তো আমার কাছে আর কোনো অপশন নাই এটা করা ছাড়া। তো আমি ইন্টারভিউ দিই। তো আমার প্রায় ওই সময় 13-14 বছরের আমার ড্রাইভিংয়ের অভিজ্ঞতা। পরের দিন সকালবেলা আমার যখন ইন্টারভিউ নেয়, আমাকে বলা হয়েছিল যে আমাকে যা করতে বলা হবে সেটা 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। 10 মিনিট মানে 10 মিনিট, 10 মিনিট মানে 10 মিনিট, 5 সেকেন্ড না, আচ্ছা। মানে 5 সেকেন্ডও ওভার হওয়া যাবে না, যদি হয় তাহলে আমার ফেল হিসেবে গণ্য করা হবে। তো এটা ছিল একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের ট্রাক ড্রাইভারদের যে রিভার্স করতে হয়, ড্রাইভ করে দেখাতে হয়, তো ওরা এই ছোট ছোট সেফটি কোন বলা হয় সম্ভবত, ওইগুলা দিয়ে রাস্তার মতো করে বানায়। তো ইউরোপের রুটগুলো একটু ছোট ছোট থাকে। তো ওরা যে ইন্টারভিউ নেওয়ার জন্য যে রাস্তাগুলো বানাইছে, ওইগুলো একটু শার্প করে বানাইছে, আচ্ছা। মানে রাস্তার সাথেও একটু শার্প করে, যেন রাস্তার মধ্যে অনায়াসে এই ড্রাইভারটা। তো সেই ইন্টারভিউতে আমারে ফেল করানো হয় দুইটা ভুল দিয়ে। একটা হচ্ছে আমার টাইম ওভার হয়ে গেছিলো, 10 মিনিট সম্ভবত 30-35 সেকেন্ড হয়ে গেছিলো, এটা একটা ভুল ছিল। আর দ্বিতীয় ভুলটা ছিল আমি যখন গাড়ি রিভার্স করি তখন একটা সেফটি কোণে আমার টায়ার টাচ হয়ে গেছিলো। তো শর্ত ছিল যে আমার দ্বিতীয় চান্স দেওয়া হবে না, অর্থাৎ আমি আবার দ্বিতীয়বার ফেল করলে হয় না যে আবার 2 দিন পরে একটু ট্রেনিং করে আবার, এটা আমার দেওয়া হয় নাই। ওরা বলছে যে না, তোমাকে একটাই চান্স দেওয়া হবে, দ্বিতীয় চান্স দেওয়া হবে না। মূলত ওই কোম্পানিতে তখন কিছু সমস্যা চলতেছিল, এবং কিছু আমাদের এশিয়ার কিছু দেশ থেকে, আমি নাম বলতে চাই না, ওরা আইসা ওই ইন্টারভিউ, ওদের আমি আসার 1-1.5 মাস আগে বা 2-3 মাস আগে, আমি টাইমটা একজাক্টলি বলতে পারতেছি না। তো ওই লোকগুলা ইন্টারভিউর সময় ওরা কিছু ইন্টারভিউর যে জায়গাটা, সেফটি কোন দিয়া ওরা ওখানে কিছু অকারেন্স করছে। ওরা কি করছে, এই ট্রেনিং করার সময় যখন এক্সামিনার লাঞ্চ ব্রেকে গিয়েছিল, ওরা এটারে এদিক সেদিক করছে যেন ওরা যখন ইন্টারভিউ দেবে তখন যেন ওদের জন্য ইজি হয়। বাট আলটিমেটলি যেটা হয়েছে, ওই এক্সামিনার সেটা টের পাইছে, এবং সেটা টের পাওয়ার পর ওই এক্সামিনার ওই দিন সবারই ফেল করছে। পাশাপাশি ওই অফিসে গিয়ে, ওরা তো এইগুলো আসলে অভ্যস্ত না, ঠিক আছে, ওই অফিসে গিয়ে ওদের যে টপ ম্যানেজমেন্ট আছে ওদের সাথে কথা বলছে যে মানে আমরা যারা ইন্ডিয়ান, পাকিস্তানি, মানে সাউথ এশিয়ার লোক, আমাদের সবাই এশিয়ান বলা হয়, যে এশিয়ান প্রবলেম, মানে ওরা ইংরেজি হয়তো ততটা বলে না, কিন্তু একটা ওয়ার্ড ওদের কোম্পানিতে, ওদের ম্যানেজমেন্টের মধ্যে বড় ফেমাস হয়ে গেছে, এটা কি, এশিয়ান প্রবলেম, এশিয়ান প্রবলেম। তো আমি যখন ইন্টারভিউ দিই, আমিও তো একজন এশিয়ান। হ্যাঁ, রাখছে। হ্যাঁ, তো যাক বিভিন্ন কারণে তারপর কোম্পানির বিজনেস একটু ডাউন ছিল। তো বিভিন্ন কারণে আমারও একটু ভুল ছিল, পাশাপাশি ওদেরও তখন ড্রাইভার দরকার নাই বিজনেস ডাউন থাকার কারণে। তো আমারে ফেল করার পরে এখন আমি ওদের কাছে অনেকবার রিকোয়েস্ট করেছি আমার আরেকটা চান্স দেওয়া যেন দেয়, কিন্তু ওরা বলতেছে যে আসলে আমাদের টপ ম্যানেজমেন্ট থেকে নির্দেশ দেওয়া আছে, এখন আমরা নতুন করে কোনো ড্রাইভার নিয়োগ দিতে পারতেছি না। পার্সোনালি আপনার জন্য আমি খুবই মর্মাহত, আপনি দুবাই যেতে পারবেন না, এখন আপনি চলে আসছেন। তো তো আপনার জন্য আমি পার্সোনালি যদি কিছু করতে পারতাম তো অবশ্যই করতাম, কিন্তু দেখেন আমিও তো একটা চাকরি করি, তো আমি আপনার জন্য পার্সোনালি কিছু করতে পারবো না। বাট আপনার আমি একটা লিস্ট দেই, এই কোম্পানিগুলোতে আপনি যান, এই কোম্পানি কিন্তু ওরা ড্রাইভার নেয়, তো আপনি যান, আপনি ট্রাই করেন। তারপর আমি লিথুনিয়াতে কিছুই জানি না, চিনি না,
তারপরে যেটুকু অভিজ্ঞতা জীবন থেকে নেওয়া, আমি ওই অ্যাড্রেস খুঁজা ওই লিথুনিয়ার বাকি যে কোম্পানিগুলো লিস্ট অনুযায়ী আমি প্রত্যেকটা কোম্পানিতেই যাই। তো এর মধ্যে প্রায় সবগুলো কোম্পানি যখন ওরা নিতে আগ্রহ প্রকাশ করে, তখন আমার পাশাপাশি ওরা একটা সরকারি নিয়ম তখন প্রচলিত ছিল। তো ওই সরকারি নিয়মটা আমারে জানায়। সরকারি নিয়মটা ছিল এই, যে আমি লিথুনিয়াতে যে কোম্পানিতে আসছি সেই কোম্পানিতে আমাকে অ্যাটলিস্ট 1 মাস বা 2 মাস কাজ করতে হবে, তারপরে ওরা আমার একটা ট্যাক্সটা যেন চালু হয়, স্যালারি পেমেন্ট দেখা যায়। দেয়। আর ইউরোপের নিয়ম অনুযায়ী স্যালারির সাথে সাথে একটা গভর্নমেন্টের ট্যাক্স থাকে, সেটাও দিতে হয়। তো যখন ওই কোম্পানি আমি 1 মাস কাজ করার পরে স্যালারি দিবে, তখন আমি একজন ট্যাক্স প্রদানকারী ব্যক্তি হব। আর আমি যখন ট্যাক্স প্রদানকারী ব্যক্তি হব, কেবলমাত্র তারপরেই ওরা আমার এমপ্লয়ার চেঞ্জ করতে পারবে। তো সেক্ষেত্রে ওরা আমার নিয়োগ দিতে পারবে। তো অন্যথায় আমারে ওরা নিতে পারবে না। তো এখন দ্বিতীয় অপশন আমার এটা বলছিল যে আপনি বাংলাদেশে চলে যান, তো বাংলাদেশ থেকে আবার আমরা নতুন করে পেপার আপনার জন্য ইয়ে করবো। তখন আমি চিন্তা করলাম যে বাংলাদেশ থেকে আবার ইউরোপে প্রসেস আবার চলে আসা, এটা খুবই চ্যালেঞ্জিং। এটা খুবই মানে কোয়াইট ইম্পসিবল, বিকজ বাংলাদেশে আমার অনেক ভাইয়েরা অনেক যোগ্যতা, অনেক টাকা পয়সা নিয়ে অপেক্ষায় আছে। কেউ কেউ তো জীবনের মায়া ছাইরা তারপরে অবৈধ পথে পাড়ি দেয় ইউরোপে আসার জন্য। যদি রাস্তাটা এতই সোজা হইতো তো তারা কি আসতে পারতো না? তো আমার কাছে মনে হলো যে না, বাংলাদেশ থেকে আসাটা এতটা রিস্কি, মানে আমি নিতে পারবো না আমার লাইফ নিয়ে। কারণ এখন যদি আমি আমার লাইফে খারাপ ডিসিশন নেই, তাহলে আমি সহ আমার পরিবার নিয়ে আমি সাফার করবো। তো আমার জন্য আমি আমার পুরো পরিবারকে সাফার করতে পারবো না। তো আমি চিন্তা করলাম যে লিগালি কিভাবে অন্য দেশে মুভ হওয়া যায়। তখন আমি একটু গবেষণা করলাম, একটু নেট ঘাটাঘাটি করলাম। তো আমি এই যে ইউরোপের বিভিন্ন বড় বড় ইকোনমিক দেশগুলো আছে, ওই দেশে যাবার চিন্তা করলাম। তারপরে ভাবলাম যে ওই দেশে অলরেডি মানুষ জব ক্রাইসিসে ভুগতেছে, বাসস্থানের অভাবে ভুগতেছে। তো আপনার যখন জব ক্রাইসিস থাকবে, তো বাই ডিফল্ট আপনার কাছে ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকবে, আপনার কাছে অ্যাকোমোডেশনের প্রবলেম থাকবে। তো আমার কাছে জবটাই এখন মেইন, কারণ একটা জব থাকলে আপনি বাকি সবগুলো ম্যানেজ করা যায়। ইনকাম সোর্স থাকলে হ্যাঁ, তো এই জব মার্কেটটা অন্যান্য দেশে যেমন ইতালি, ফ্রান্স, জার্মান, তারপরে পর্তুগাল, আমি দেখলাম যে ওখানে আমি যাইতে পারবো হয়তো, কিন্তু ওখানে গিয়ে আমি জব ক্রাইসিসে পড়ে যাবো। তাছাড়া এত বছর ধরে আমি গাড়ি চালাই, অন্য কোনো কাজের আমার দক্ষতাও নাই। আপনি যখন আপনার ফিল্ড ছাড়া অন্য যে কোনো কাজে যাবেন, আপনার দক্ষতার বাইরে আপনার যে কোনো কাজ আপনার অনেক কষ্ট হবে। ঠিক আছে, শিখতে হবে। হ্যাঁ, তারপরে ওটা আপনি বলতে পারবেন না যে শিখাতে সাকসেস হতে পারবেন। জি এক্স্যাক্টলি। তো আমি চিন্তা করলাম যে পোল্যান্ড আমার জন্য হয়তো বেস্ট অপশন হবে, কারণ পোল্যান্ডে গেলে আমার জব ক্রাইসিস হবে না। পোল্যান্ডের ইকোনমি আস্তে আস্তে অনেক গ্রো করতেছে 2024 সালের কথা। তো আমি পোল্যান্ডে গেলে আমার জন্য বেস্ট হবে। তো আমি সেই ভাইবা পোল্যান্ডে আসছি, এবং পোল্যান্ডে আসার কিছু মানে ল অবশ্যই আমরা ফলো করতে হয়। এটা হচ্ছে ওই সময় নিয়ম ছিল, এখনকার কথা জানি না। 90 দিনের ভিতরে আপনি এদেশে এসে রেসিডেন্ট কার্ড জন্য আবেদন করতে হয়। আরও অনেক নিয়ম থাকে, যেটা আমি একজন নতুন মানুষ হিসেবে কতটুকু বা জানি। তারপরে শুধু এটুকু জানি যে ইম্পর্টেন্ট হচ্ছে আমার 90 দিনের মধ্যেই আমরা এখানে এসে রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে হবে। আমি সেটাই করি একজন লয়ারের মাধ্যমে। তো পোল্যান্ডে আপনি জানেন, এই যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পোল্যান্ডের যে টিআরসি প্রসেসটা একটু দীর্ঘায়িত হয়ে যায়, অনেক লেন্দি হয়ে গেছে। অনেকেই তো ডিপেন্ড করে। অনেকে আছে ভাই 2 বছর ওয়েট করতেছে, কাটোভিস এরিয়াতে যারা আসছে এরা তো 2 বছর প্লাস ওয়েট করতেছে, এরকম আছে। জি জি। তো আমি প্রায় 6 থেকে 7 মাস অপেক্ষার অতিবাহিত হওয়ার পরে আমার কাছে লিথুনিয়া ইমিগ্রেশন থেকে একটা ইমেল আসে। সেই ইমেলে লেখা ছিল যে আমাকে 3 বছরের জন্য
পুরো সেনজেন এরিয়াতে ব্যান করা হয়েছে, সিজ ব্যান বলে যেটা যেটারে সিজ অ্যালার্ট বলে। সিজ অ্যালার্ট। আপনি যদি একাডেমিক ভাষা বলেন তাহলে সিজ অ্যালার্ট বলা হয়, আমরা বাংলায় সহজ বাংলায় সিজ ব্যান বলি। তো আমার সিজ ব্যান করা হয়েছে। তো ওই সময় আমি যেহেতু পোল্যান্ডে অবস্থান করতেছিলাম, লিথুয়ানিয়া ব্যাক করা আমার পক্ষে পসিবল না। এখন আমার এই সিদ্ধান্তের বিরুদ্ধে যদি আমার আপিল করতে হয়, তাহলে আমার কাছে একটা অপশন আছে, আমার কোনো লয়ার লিথুয়ানিয়াতে। কারণ সিজ অ্যালার্টের একটা নিয়ম হচ্ছে, আপনার যেই দেশ থেকে আপনার সিজ, আপনার কেবল ওই দেশের অথরিটি আপনার সিজ রিমুভ করতে পারবে, অন্য দেশের অথরিটি সেটা পারবে না। তো আমি একটা লয়ার চুজ করি। এখানে একটু অ্যাড করা ভালো হতো, কেউ যদি শিমুল ভাই যে কথাটা বললো, আপনার যদি সিসটা লিথুয়ানিয়াতে থাকে লিথুয়ানিয়া থেকে রিমুভ করতে হবে, আর যদি সিস পোল্যান্ডে থাকে তাকে কিন্তু পোল্যান্ডে রিমুভ করতে হবে, আর রোমানিয়া থাকলে সেটা রোমানিয়া রিমুভ করতে হবে। আপনি যে দেশে আছেন বা থাকতেছেন সেই দেশে না, যেখান থেকে আপনাকে সিস অ্যালার্টটা দেওয়া হয়েছে সেখান থেকে আপনি। জি এক্স্যাক্টলি। তো আমি পোল্যান্ডে থেকেই লিথুয়ানিয়াতে একজন লয়ার চুজ করি। তো পোল্যান্ডের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি যদি আপিল করতে চান 14 দিনের সময় পাবেন। 14 দিনের ভিতরে যদি না পারেন তাহলে আপনার ওই আপিলের কোনো অর্থ থাকে না। তো আমি ওই লয়ার খুঁজতে খুঁজতে আমি আর পাই নাই লয়ার, তখন আমি আর আপিলটা করতে পারি নাই লিথুয়ানিয়ার ওই সিসের বিরুদ্ধে। তারপরে ওই সিস অ্যালার্টটা আমার এগেনস্টে একদম পাক্কা পোক্ত হয়ে যায়। তো তখন আর আমার হাত থেকে মানে পুরো সিচুয়েশনটা আমার কন্ট্রোলের বাইরে চলে যায়। তারপর ওই যেমনটা বলতেছিলাম যে পোল্যান্ডের আমার টিআরসির আবেদন করা ছিল, অপেক্ষা ছিলাম। ওই সময় পোল্যান্ডের সরকার আমার একটা দেয়, এটাকে বলা হয় নোটিফিকেশন লেটার, অর্থাৎ ডিসিশন লেটার আসার আগে একটা নোটিফিকেশন লেটার দেয়। আমার কাছে একটা লেটার আসে, ওই লেটার লেখা ছিল যে আপনার নামে সিজ ব্যান আছে, তো আমরা আপনার সিদ্ধান্ত নেগেটিভ দেব, এমন একটা লেখা ছিল। তো আমি যখন আর আমার তো তখন কিছু করার নাই, তখন এর ঠিক 1-1.5 মাস পরে 2 মাস পরে আমার কাছে পোল্যান্ড সরকার থেকে আমার টিআরসির আবেদনের নেগেটিভ ডিসিশন আসে। তো এটা হচ্ছে 2024 সালের 2024 থেকে 25-এর ঘটনা। এখানে জিনিস হচ্ছে যে যেমন আপনি যখন নেগেটিভ ডিসিশন আসে এরপরে তো আপনি আপিল করছেন, জি আপিল করে এখন সেই স্ট্যাটাস নিয়ে এখন আছে জি। কিনা। এখন আমাকে যে জিনিসটা একটু বলবেন, যেমন আপনাকে যে বর্ডার গার্ড ধরছিল, বর্ডার গার্ড ধরার পরে তখন আপনার কীরকম লাগছে বা কী এক্সপিরিয়েন্স হয়েছে আপনার সাথে, এটা একটু শেয়ার করবেন। আমারে প্রথমে বর্ডার পুলিশ ধরে নেয়। আচ্ছা আমারে প্রথমে ধরছিল পেট্রোল পুলিশ। আচ্ছা। আমরা যারা ড্রাইভার, ট্রাক হ্যাঁ, চালাই হ্যাঁ। বা গাড়ি চালাই, আমাদের এই ট্রাফিক সিস্টেমগুলা কন্ট্রোল করে কোন পুলিশ? পেট্রোল পুলিশ, পুলিশ, হ্যাঁ। বর্ডার পুলিশ। বর্ডার পুলিশ। তো পেট্রোল পুলিশ আমার অ্যারেস্ট করছিল। পেট্রোল পুলিশ অ্যারেস্ট করে যখন দেখতে আমার কাছে রেসিডেন্ট কার্ড চাইছিল, তখন আমি ওই পাসপোর্ট দেখাই দিলাম। তখন ওরা বলতেছে যে যে আপনাকে আমাদের সাথে যাইতে হবে, আপনার পাসপোর্ট কিছু সমস্যা আছে ডকুমেন্ট, তো বিস্তারিত চেকিং এর জন্য আপনারা আমাদের সাথে যাইতে হবে। তারপর আমার থানায় নিয়ে গেল। থানায় নিয়ে গিয়ে আমার বিস্তারিত চেক হলো, প্রায় 3-4 ঘন্টা আমার একটা জায়গায় বসায়, মাঝে মধ্যে আমার কিছু 1-2টা প্রশ্ন করে, বাকি ওরা আমার নামে একটা রিপোর্ট বানায়। পেট্রোল পুলিশ আমাকে থানা থেকে নিয়ে গিয়ে তারপরে বর্ডার গার্ড তখন আবার হচ্ছে ওরা তারপরে ওদের একটা আঞ্চলিক যে থানাগুলো থাকে ওদের একটা হেড অফিস থাকে, পুলিশের হেডকোয়ার্টার, ওখানে নিয়ে যাওয়ার পর আমার ফিঙ্গার নেই, আমার ছবি তোলে, যেমন করে আপনার ফিল্মে দেখেন এই পিছনে ঘুরায়া ফিরায়া উচ্চতা অনুযায়ী ফটো নেই, এইভাবে ফটো নিয়ে আমার সমস্ত কিছু রেখা, তখন এই পুলিশের যে পেট্রোল পুলিশের হেডকোয়ার্টার থেকে আমার নিয়ে দেওয়া হয়, আমার স্থানান্তর করা হয়েছে বর্ডার পুলিশের কাছে। তো বর্ডার পুলিশ আমার কাছে একটা ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে আমি আমার সমস্ত ডকুমেন্ট আমি ক্যারি করি সবসময়, সেটা প্লেনের টিকিট থেকে ধরে নিয়ে আমার সমস্ত ডকুমেন্ট। তো ওই ডকুমেন্টের ব্যাগটা আমার পাশেই ছিল। যখনই আপনাকে পুলিশ ধরবে এদেশে, আপনার থেকে আপনার মানি ব্যাগ নিয়ে আপনার যাই কিছু থাকে আপনার সাথে
প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে ওরা চেক করে। একটা ডকুমেন্টে কি লেখা আছে সেটা পর্যন্ত ওরা চেক করে। আমার আমার ওই পুরনো পাসপোর্ট ছিল, আমার দেশের এনআইডি কার্ড ছিল, আমার প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস এটা কি, কারণ এগুলো তো ইংরেজি ভাষায় না, কিছু বাংলা ভাষা, কিছু বাংলা ভাষায়, কিছু আরবি ভাষায়, এটা কি। তো যাক, আমার তো ওর মধ্যে ওরা ওই বর্ডার গার্ড, ওরা আমার ওই ডিভিশন, নেগেটিভ ডিভিশন, নোটিফিকেশন লেটার এগুলোও পায়, সবই পায়। তো তারপরে বর্ডার পুলিশ আমারে বলল যে এখন আপনার ইন্টারভিউ নেওয়া হবে, এখন আপনি যদি চান ইন্টারভিউ আপনি এখন দিতে চান তো পারবেন, আর যদি চান যে আপনি পরবর্তীতে দিবেন তো ইন্টারভিউ আপনি পরবর্তীতে দিতে পারবেন। তো আমি ভাবলাম যে আমারে এই গতকালকে পুলিশের হেফাজতে আমি আছি, তো আমি জানি না আমার সাথে কি হতে যাইতেছে। তো এখন আমি যদি বলি যে ইন্টারভিউ আমি পরবর্তীতে দেবো, তার মানে দাঁড়ালো যে আমি আবার যতক্ষণ ইন্টারভিউ না দেবো ততক্ষণ পর্যন্ত হয়তো আমার ওদের হেফাজতে থাকতে হবে। তো আমি ভাবলাম যে না, ইন্টারভিউ যাই হোক, আমার যা যেগুলো আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি যাই কিছু আমার সাথে ঘটছে, যাই জিজ্ঞেস করবে আমি সত্য বলে দেবো। তো সেক্ষেত্রে আমার তো কোনো প্ল্যানিং এর প্রয়োজনই নেই। যখন আপনি সত্য বলবেন আপনার প্ল্যানিং এর দরকার আছে, মিথ্যা বলতে গেলে প্ল্যানিং এর দরকার পড়ে। আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি ইন্টারভিউ এখনই দেবো। তো ইন্টারভিউ আমার বললো, জিজ্ঞেস করলো যে আপনি কি ইংরেজিতে দেবেন নাকি আপনার জন্য একজন ইয়ে দরকার, ট্রান্সলেটর দরকার। তো ইংরেজি বলতে পারি, কিন্তু যেহেতু এটা আমার ভাষা না ভাই, আপনি আপনার ভাষা ছাড়া অন্য যে কোনো ভাষায় আপনি আপনার ফিলিংস, মনের ভাব কখনোই ভালোভাবে প্রকাশ করতে পারবেন না। তো আমি ইংরেজি এতটা কনফিডেন্ট না যে আমি আমার আমার আবেগ দিয়ে আমি আমার 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 যে সিচুয়েশনটা আমি ওরা বুঝাতে পারবো। আমি ওরা বলছিলাম যে না, আমার একটা ট্রান্সলেটর দরকার। আমারে একটা ট্রান্সলেটর ব্যবস্থা করে দিল ওভার দ্য ফোন, মানে ফোনে লাউড স্পিকারে। ওই বর্ডার পুলিশের টেবিলের উপরে মোবাইলটা রাখছে ওদের, ওই লাউড স্পিকারে আমরা তিনজন কনভারসেশন করতেছি, কথাবার্তা বলতেছি। আমি প্রথমে বলি বাংলায়, ওই বাংলাটারে ওই ফোনের মাধ্যমে যে একটা ট্রান্সলেটর, একজন নারী ছিল, তো উনি আবার ওই পুলিশ ভাষায় বর্ডার গার্ডারে এইগুলো বুঝাইতেছিল। তো এইভাবে চলতেছিল আমাদের কনভারসেশন। আপনি আপনার পুরো স্টোরিটা একটু বলেন আমাদের। তারপরে আমি বলতে শুরু করলো যে আমি লিথুয়ানিয়া থেকে আসছি। বলতেছে না না না, আমরা জানতে চাই আপনার দেশ থেকে। তো আমি বললাম যে আমি দেশ থেকে 2008 সালে দুবাইতে আসি। কেন আসছিলেন? কাজের উদ্দেশ্যে। ওকে। তারপর আমি বললাম যে দুবাইতে আমি 2008 থেকে 2024 সাল পর্যন্ত কর্মরত ছিলাম। তো তারপরে 2024 থেকে আমি ওই লিথুয়ানিয়াতে নিজে নিজে ট্রাই করে অ্যাপ্লাই করে আমি একটা কোম্পানিতে ট্রাক ড্রাইভার হিসেবে আসি। কিন্তু ওখানে আসার পর আমি কিছুক্ষণ ভিডিওতে আপনাদের যা বললাম এগুলো আমি ওদের ব্যাখ্যা দিলাম যে এইভাবে আমি লিথুয়ানিয়া থেকে পরবর্তীতে আমি পোল্যান্ডে মুভ করি, এবং পোল্যান্ডে যখন আমি আসি তখন আমি বৈধভাবেই আমার বর্ডারে আমার চেক হয়েছিল। যখন আমি ফ্লিক্স বাস দিয়ে আসি, বর্ডারে আমার ডকুমেন্ট চেক করছিল। আমি ফ্লিক্স বাসে, অনলাইনে যে ফ্লিক্স বাস এগুলা টিকিট নিয়ে আমি আসি, বর্ডারে আমার চেক হয়েছিল, এবং চেক হওয়ার পরে আমি পোল্যান্ডে আসি। পোল্যান্ডে আসার পরে বাকি স্টোরি তো আপনাদের সামনে আছে সব। তো এই ছিল আমার। এবং তারপরে আপনার ইন্টারভিউ পরে বর্ডার থেকে আপনাকে ডিপোর্টেশন বা দেশের চলে যাওয়ার এরকম কিছু লেটার দিয়েছিলেন? ওকে, ওই বর্ডার গার্ডের সাথে আমার যখন ইন্টারভিউ হয়, আমি আপনার আগেও বলছি, আমি ওই ইন্টারভিউতে আমি খুবই অনেস্ট ছিলাম, একটা কথা মিথ্যা বলে নাই। কারণ আমি জানি আমি মিথ্যা বললে হয়তো আমি ফাঁসে যেতে পারি। যদি ভালো কিছু হয় তো সত্য বলার পরে হবে, মিথ্যা বলার পরে সম্ভব না। মিথ্যা বলার পরে যদি ওরা ধরতে পারে তাহলে যেটুকু সম্ভাবনা থাকবে ভালো হওয়ার, সেটা নষ্ট হয়ে যাবে। তো আমি খুবই অনেস্টলি আমি ওদের সবগুলো প্রশ্নের উত্তর দিই। ওরা আমার কথা এবং আমার ডকুমেন্ট সব কিছু অনুযায়ী ওরা যখন সত্যতা পায়, তখন ওদের ভিতরে একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়।
আমার প্রতি। তো তখন আমারে ওই ইন্টারভিউ নেওয়ার সময় ওই বর্ডার পুলিশ বলতেছিল যে যে দেখেন, আমরা আপনার যে রিপোর্টটা বানাইছি এই রিপোর্টটা আমরা আমাদের হেড অফিসে পাঠাবো। আমি বা আমরা এখানে জানি না কেউ যে আপনার বিরুদ্ধে কি লেটার আসবে আমাদের হেড অফিস থেকে। সেটা হইতে পারে আপনাকে দেশে চলে যেতে হবে, একটা সময় বেঁধে দেওয়া হবে, আর সেটা হইতে পারে আপনি এই দেশে থাকতে পারবেন। তবে যেটাই হয়, আপনি ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা এখন আমরা আজকে চলে যেতে দেবো, 5 দিন পর আপনার ঠিকানায় একটা চিঠি পাঠাবো। সেই চিঠিতে আপনার এই ইম্পর্টেন্ট মেসেজটা থাকবে যে আপনাকে কি করতে হবে পরবর্তীতে। তো আপনি কোন ঠিকানায় চিঠিটা চান বলেন, তখন আমি আমার কোম্পানির ঠিকানা দিই। তো কোম্পানিতে পরে 5 দিন পর আমি এই কথা বলার পর আমার ছেড়ে দেওয়া হয়, আমি বাসায় চলে আসি। তো ঠিক 5 দিন পরে বর্ডার গার্ড থেকে আমার কাছে একটা লেটার আসে। সেই লেটারে পুলিশ বাসায় ছিল। তো আমি আমার মালিকরে এই লেটারটা দিলাম, জানতে চাইলাম কি লেখা আছে লেটারের মধ্যে। তো আমার মালিক বললো যে এখানে যা লেখা আছে সেটা পজিটিভলি লেখা আছে। তোমারে এই দেশ থেকে নর্মালি যেটা করে ওরা ডিপোর্ট করে দেওয়া হয়, দেশ ছেড়ে চলে যেতে বলা হয়। তো এই লেটারে তোমার এরা এমন কিছু বলা হয়নি, শুধু এটুকু বলা হয়েছে যে এই দেশের একটা ল আছে, আর্টিকেল আছে, সেই ধারাটা কত আমার জানা নাই, যে এই ধারা অনুযায়ী তুমি এই দেশে থেকে তোমার ডিপোর্ট করা হচ্ছে না। শুধু এটুকু লেখা আছে। বাকি এটার মানে এই না যে তুমি এই দেশে বৈধ হয়ে গেছো, এখন ডকুমেন্টের ঝামেলা তোমার এখনো আছে। তবে আপাতত যতদিন পর্যন্ত তোমার পুলিশ অ্যারেস্ট না করবে বা এরকম ঝামেলা না পড়ে, ততদিন পর্যন্ত তোমার আপিল যেটা আছে ওটা তো এখনো চলে না। হ্যাঁ নেগেটিভ ডিসিশন হয়ে গেছে যে আপনি হ্যাঁ নেগেটিভ ডিসিশন হয়ে গেছিল, আমি আপিল করছিলাম। তো এই এখন বর্তমানে বর্ডার যখনই চেক হয়, এখনই চেক হয় মাঝে মধ্যে, বর্ডার গার্ডের যে লেটারটা সেটা আমি পুলিশে দেখাই। দেখানোর পরে ওরা, আমি জানি না, ওরা ওদের মতো চেক করে, তারপরে কিছুক্ষণ পর আবার আমার চলে যেতে পারে। তার মানে ওই যে লেটারটা, বর্ডার গার্ডের যে লেটারটা, ওইটা আমার এখন একমাত্র মানে লিগ্যাল স্ট্যাটাস, আর যাই কিছু বলে ওইটা। তার মানে দেখা যাচ্ছে যে আসলে যে আসলে সত্যর জয় কিন্তু সবসময়, সত্য কথা বললে এটা কিন্তু পজিটিভ হিসেবেই আমরা মানে ফলটা পেয়ে যাই। তবে এখন আপিলের যে ধারাবাহিক যে প্রসেসটা চলতেছে, আমরা জানি না এটার কি রেজাল্ট আসবে। আশা করি রেজাল্টটা পজিটিভই আসবে, এবং আমার ধারণা আমাদের দর্শকরাও এটার জন্য আপনারা দোয়া করবে অবশ্যই, এটা পজিটিভ। এখন আপনি আপনার এই জীবন থেকে যদি ধরেন আমি আপনাকে বলি একটা শিক্ষা, একটা লেসন মানুষকে দিতে চান, সেটা কি হবে? সেটা আপনি আপনার কিভাবে একা নিজে জার্নি শুরু করে আসছেন সেটা নিয়ে বলতে পারেন, সিজ ব্যান্ডটা কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে বলতে পারেন। আপনি আপনার জীবনের এই যে 2024-এর পর থেকে যেটা হইলো, জীবনে একটা শিক্ষা যেটা মনে করেন খুবই গুরুত্বপূর্ণ। আমি 2টা শিক্ষা দেব। একটা হচ্ছে যারা বর্তমানে ইউরোপে অবস্থান করতেছে বিভিন্ন দেশে, আর যারা ইউরোপে আসার জন্য প্রসেস করতেছে, এদের সবার জন্য একটা মেসেজ, সেটা হলো কোনো কারণে আপনার নামটা যেন সিস অ্যালার্টের মধ্যে না আসে। সিসের মধ্যে আপনার নাম যদি আসে, তো আপনি এমনভাবে ফেসে যাবেন, সেটা মানে ওই পরিস্থিতি থেকে আপনি উত্তোলনের জন্য নিজের মানে কোয়াইট ইম্পসিবল। যদি কোনো ফেরেশতা আপনার এসে যদি হেল্প করে। আর দ্বিতীয় পরামর্শটা হচ্ছে, বাংলাদেশে যারা ইউরোপে আসার স্বপ্ন দেখতেছে, তারা অবশ্যই যে কোনো একটা স্কিল, সেটা যদি মানে মুচির কাজও হয়, মানে জুতা সেলাই করা যা মুচির কাজও হয় না, আপনি এটা চেষ্টা করবেন যে আপনার সাথে দুনিয়াতে ভালো মুচি কেউ হয়তো নাই। আমার মানে বলার অর্থ হলো এটাই, যে কোনো একটা স্কিল আপনারে একটা সময় একটা জায়গায় নিয়ে পৌঁছে দিবে। আপনি যদি মনে করেন যে বাস টাকা আছে আপনার কাছে, বা আপনার জীবনের ঝুঁকি নিয়ে আপনি বাস ইউরোপে চলে আসতে পারবেন, আসার পরে স্টোরি কিন্তু ওখানেই শেষ হয়ে যাবে না, যুদ্ধ আপনার তখনও করতে হবে। বাট আপনার যদি একটা যুদ্ধ আরো শুরু হয়, হ্যাঁ, কিন্তু আপনার যদি একটা স্কিল থাকে, আপনার যুদ্ধ করাটা একটু সহজ হয়ে যাবে। যেমন আমার অন্তত
কাজে একটু ফ্রিডম আছে। এখন বর্তমানে আমি ট্রাক চালাই, তো আমার কাজে একটু ফ্রিডম আছে। আমি আপনাকে একটা কথা বলছি আমার তরফ থেকে, সেটা হচ্ছে আমি আন্তরিকভাবে আহ, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে আপনি আমার সাথে এসে দেখা করছেন, আপনার সময় দিয়েছেন। ইউরোপে সবার কাছে আসলে এতটা সময় থাকে না। এই ভিডিও যারা দেখবে তারা নিজেদের কাছে যদি প্রশ্ন করে যে ওদের কাছে এতটা সময় নাই কারো কাছে গিয়া, কিন্তু আপনি সেই কাজটা আমার জন্য করছেন। আমার খুব ইচ্ছে ছিল কখনো আপনার সাথে দেখা করব, এবং সেটা আজকে আমরা যারা ট্রাক চালাই আমাদের ব্রেকের কিছু সিস্টেম আছে। আমরা প্রতি সপ্তাহে এক সপ্তাহে আমরা 24 ঘন্টার ব্রেক নিই, দ্বিতীয় সপ্তাহে আমরা 45 ঘন্টার ব্রেক নিই। ফর এক্সাম্পল আজকে যদি আমি 24 ঘন্টার ব্রেক নিই, পরবর্তী সপ্তাহে আমার 35 ঘন্টার ব্রেক নিতে হবে। তো এমন একটা ব্রেক চলতেছিল আমার এখানে, তো এই কারণে আমি এখানে খারাপ। তো আপনি আমার কাছে আসছেন, আপনি ড্রাইভ কইরা আপনার সময় দিয়ে, আপনার জানি না আপনার কত লস হয়েছে, এই লস আপনি মাইনে নেওয়া, তারপর আপনি আমার কাছে দেখা করতে আসছেন। এবং আমার প্রয়োজনে মানে আমি চাইতেছিলাম আপনার সাথে আমি আমার গল্পগুলো শেয়ার করব, কিন্তু আপনি এত লস করে আপনি আমার সাথে দেখা করতে আসছেন, এই জন্য আপনার আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা থাকবে। আমরা আশা করি যে আপনার যে ডিসিশনটা আছে এটা পজিটিভ আসবে এবং আপনি কোনো ধরনের ঝামেলা ছাড়া পোল্যান্ডের রেসিডেন্স কার্ড এবং পোল্যান্ডে বৈধভাবে থাকতে পারবেন। আর জি অনেক ধন্যবাদ ভাই ইন্টারভিউটাতে হওয়ার জন্য, এগ্রি হওয়ার জন্য, স্বতঃস্ফূর্তভাবে এখানে আপনার নিজের জীবনটাকে তুলে ধরার জন্য। আর আমাদের দর্শকদেরকে বলবো, আপনারা যদি ইউরোপ আসতে চান, শিমুল ভাই যেটা বললো, অবশ্যই একটা স্কিলের প্রতি নজর দেন। কারণ আপনি জানেন না আপনি হয়তো বাংলাদেশে এখন কোথায় আছেন, আপনার হয়তো টাকা আছে বা ইয়ে আছে, কিন্তু আপনার স্কিল থাকলে সেটা যে জিনিসটা করতে পারবে, টাকা সেটা করতে পারবেন। অনেকেই বাংলাদেশে আছে 25 লাখ 30 লাখ টাকা নিয়ে বসে আছে, বাট তারা এগুলো করতে পারতেছে না। সেখানে শিমুল ভাইয়ের আমাদের উনি কিন্তু ওনার স্কিলের কারণেই 1 লক্ষ টাকা না, 90,000 থেকে 1 লক্ষ টাকা খরচ করে ইউরোপে চলে আসছেন। এবং এখনো উনি যে কোম্পানিতে কাজ করতেছেন, ট্রান্সপোর্টে কাজ করতেছেন, খুব হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট স্যালারি পাচ্ছেন। উনি 2 লাখ টাকার উপর বেতন পাচ্ছেন প্রতি মাসে, যেটা ওনার এই বর্তমান যে সিচুয়েশনটা, এটা যদি ওভারকাম হয়ে যায়, ডিসিশনটা যদি পজিটিভ হয়ে যায়, এই বেতনটা দ্বিগুণ হয়ে যেতে পারে। তো আশা করি আপনাদের সবারই ভিডিওটা ভালো লাগছে এবং শিমুলের জীবন থেকে যে শিক্ষাটা সেটা আপনারা নেবেন, আপনাদের জীবনে কাজে লাগাবেন। আর ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের যদি শিমুল ভাইকে উদ্দেশ্য করে অথবা আমাকে উদ্দেশ্য করে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টে লিখে দেবেন।